আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আমি মরিয়ম লোবা আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজ সোমবার। গত রাতে সাদের আব্বু আসার আগে আমরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সে এসে খেয়ে রান্নাঘরের এই অবস্থা করে রেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই তাই আমি রান্নাঘরের কাজে লেগে পড়েছি। প্রথমেই গ্যাসের চুলাটা মুছে নিয়ে ভাতের পানি বসিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ করে নেব। রান্নাঘর পরিষ্কার করা শেষ, আমার ভাত রান্না হয়ে গেছে। তাদের জন্য শরবত বানিয়ে রেখেছি। এবার অল্প খেয়ে আমি স্কুলে চলে যাব। তারা বাবা ছেলে এখনো ঘুমিয়ে আছে। স্কুলে যেয়ে আর ক্যামেরা অন করা হয়নি। স্কুল থেকে এসে একেবারে ক্যামেরা অন করলাম। গত রাতে বাবুর আব্বুকে বলেছিলাম যে স্কুল থেকে আসার সময় আমার জন্য কিছু মাটি এনে দিন। সে মাটি নিয়ে এসেছে। একটা মরিচের চারা ও টমেটোর চারা লাগানো এখনো বাকি আছে। ওই দুটো চারার জন্য মূলত মাটি আনতে বলেছিলাম। সে মাটি নিয়ে এসেছে। এবার সময় করে হয়তো লাগিয়ে দেবো এই চারা দুটো। মাটিগুলো বারান্দার এক পাশে গুছিয়ে রেখে এসে ঘরের কাজে লেগে পড়েছি। বাবুর আব্বু সকালবেলা গোসল করে নামাজ পড়ে জায়নামাজটা এভাবেই এলোমেলো করে রেখে দেয়। তাই প্রথমেই জায়নামাজটা গুছিয়ে নিলাম, তারপর বিছানা গোছাতে লেগে গিয়ে। সকালবেলা যেহেতু তারা বাবা ছেলে দুজনেই ঘুমিয়ে থাকে, তাই এই বিছানা গোছানোর কাজটা আমাকে দুপুরবেলায় করতে হয়। যদি কোনো দিন আমার ছেলে সকালবেলা উঠে যায় তখন হয়তো বিছানা গোছানোটা সকালবেলা করা সম্ভব হয়, নয়তো স্কুল থেকে এসেই করতে হয়। আর শীতকালের দিন বিছানা গোছানো একটা ঝামেলা। বিছানায় অনেক ল্যাপ কাঁথা থাকে, ওগুলো ভাঁজ করতে করতে দেখা যায় যে বিছানার সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। আর যাদের ছোট বাচ্চা থাকে তাদের বিছানায় তো রাবার শিট থাকবেই। আর রাবার শিট থাকলে দেখা যায় যে বিছানা গুছিয়েও ফুটে ওঠে না। যতই গুছাও ততই একই রকম থাকে। কথা বলতে বলতে আমার বিছানা গোছানো শেষ। এবার বাকি কাজ করব। সকালবেলা যাওয়ার সময় তাড়াহুড়ো করে কাপড়গুলো ধুয়ে বালতিতে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম বাবুর আব্বু এগুলো ছাদে মেলে দিবে, কিন্তু পরবর্তীতে বাবুর আব্বু তাড়াহুড়ো করে চলে যায়, তাই কাপড়গুলো এভাবেই আছে। নর্মালি দেখা যায় আমার যেদিন তাড়াহুড়ো থাকে তখন যদি এভাবে কাপড় রেখে যায় বালতিতে, উনি ছাদে যেয়ে মেলে দিয়ে আসেন। তো ভাবছি আমি গোসল করার পর তারও কিছু কাপড় হবে, ওগুলো একেবারে ছাদে নিয়ে মেলে দিয়ে আসবো। এবার আমি পুরো বাসা ঝাড়ু দিয়ে নেব। মাঝে মাঝে দেখা যায় যে বাবুর আব্বু ঝাড়ু দিয়ে দেয় আমাকে। সকালবেলা উনি একবার ঝাড়ু দিয়েছেন, পরবর্তীতে আমার ছেলে ঘর আবার নোংরা করে ফেলেছে, তাই এখন আমাকে আবার দিতে হচ্ছে। আমি একটা রুম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে এসে ডাইনিং রুমটাও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখানে ক্যামেরা করার সময় আমার ছেলে এসে আমাকে সাহায্য করছিল, সে ক্যামেরা নাড়াচাড়া করছে। আজ পুরো বাসাটা ঝাড়ুই দেব, শুধু মুছবো না। ডাইনিং রুম সহ পুরো বাসা ঝাড়ু দেওয়া শেষ। ঘর ঝাড়ু দেওয়ার শুরুতে আমি চুলায় ভাত বসিয়ে রেখে এসেছিলাম। ভাত হয়তো হয়ে গেছে। এবার ভাত নামিয়ে ছেলের জন্য গরম পানি করে নেব চুলায়। বাবুর আব্বুকে বলছিলাম যে আপনি তাড়াতাড়ি করে নামাজ পড়ে ফেলুন, বাবুকে গোসল করিয়ে আপনার কাছে দিয়ে যাব। বাবুকে গোসল করিয়ে দিয়েছি। এবার তাকে শীতের লোশন মাখিয়ে দেব। নর্মালি সে লোশন মাখতে চায় না, আমি জোর করে তাকে মাখিয়ে দিই। অনেক সময় অনেক গল্প কথা বলতে হয়, তারপরে যে রাজি হয় লোশন মাখাতে। এখানে আমি তার চুলও আঁচড়ে দিয়ে দিচ্ছি। সে সুন্দর করে নিজের মুখেও লোশন মাখিয়ে নিচ্ছে, আবার আমাকেও লোশন মাখিয়ে দিচ্ছে। আমি এখানে বাবুর শীতের যত্নে যে লোশনটা ব্যবহার করি তা হচ্ছে মেরিল বেবি লোশন। আমি অনেকগুলো লোশনই ট্রাই করেছি বাবুর ক্ষেত্রে, কিন্তু দেখা যায় যে সবগুলো লোশনের তুলনায় এই মেরিল বেবি লোশনটাই অনেক স্যুট করে বাবুকে। বাবুকে গোসল করিয়ে দিয়ে তার আব্বুর কাছে রেখে গিয়ে আমিও গোসল করিয়ে নিয়েছি। এবার বালতিতে রাখা কাপড়গুলো নিয়ে ছাদে চলে যাচ্ছি। আমি আমার ছেলেকে বলে এসেছিলাম তুমিও আসো আমার সাথে ছাদে। সেও আমার সাথে সাথে ছাদে চলে যাচ্ছে। ছাদে সে একা আসেনি, সঙ্গী হিসেবে তার বেকু গাড়িকেও নিয়ে যাচ্ছে। ছাদে যাওয়ার পরই তার খেলা শুরু। ছাদে যাওয়ার পরই তার দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে। এখানে ছাদে সব সময় পাখি থাকে। এখানে শালিক পাখি দেখে ছাদকে বলছিলাম যে ওই যে দেখো শালিক পাখি। সে শালিক পাখি ধরতে যেয়ে বলল যে আম্মু ধরা যায় না, উড়ে চলে যায়। আমি ওর সাথে কথা বলছিলাম আর ছাদের অপরূপ সৌন্দর্য দেখছিলাম। আমাদের ছাদ থেকে বা আমাদের জানালা থেকে বাহিরের পরিবেশটা এত সুন্দর, এ কথা আমি আপনাদের আগেও বলেছি। মন জুড়িয়ে যায় একেবারে। আমি আশেপাশের অপরূপ প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এখানে যে আমি কতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছি বলা যায় না। ছাদ থেকে এসে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সবাইকে খাওয়া দাওয়া করিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি আর সাদের আব্বু একটু বেরিয়ে গেছি বিকালবেলা হাঁটতে।
তার একটু বাইরে কাজ আছে, আমি তার সাথে এমনি বের হয়েছিলাম। আমি এখানে তাকে বলছিলাম হাতটা দিয়ে ধরো, সে ধরবে না। আমি বললাম ধরো, তাকে জোর করেই নিয়ে ধরলাম। বাবুর আব্বুর কাজ শেষ করে আসার সময় কিছু টুকিটাকি বাজার করে নিয়ে এসেছি। এখানে আমি আপনাদের এই বাজারগুলোই দেখিয়ে দিচ্ছি। প্রথমে বের করে নিয়েছি তেল, তারপরে হলুদ গুঁড়ো। এখানে একটা লিপ জেল আছে। লিপ জেলটা মূলত আমার ব্যাগে রাখবো, তাই সকালবেলা স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে চলে যাই। স্কুলে যেয়ে তারপরে মনে হয় যে ঠোঁটে কিছু দিলে ভালো হতো, তাই। এখানে কলা, গুঁড়ো সাবান, বাথরুমের জন্য সাবান, গোসলের সাবান, ডিম, লবণ, আর এনেছে হচ্ছে চিনি, নুডল ও চিপসও এনেছিলাম। আমি নিশ্চিত এই চিপসগুলোর সাথে আপনাদের এই সবারই ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি টেবিলে জিনিসগুলো রাখছিলাম আর আমার ছেলের কাণ্ড দেখুন, সে টেবিলে এসে লাফালাফি শুরু করে দিয়েছে। এখানে একটা হরলিক্স বিস্কুটের প্যাকেটও এনেছিলাম। এটা অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে। এটা থেকে খুলে কয়েকটা আমার ছেলেকে দিয়ে দিয়েছি। এখানে টেবিলে যখন জিনিসগুলো রাখছিলাম তাহলে ভাবলাম সবগুলোই তার জায়গা মতো রেখে দিই। এখানে আমি ফ্রিজের ছোট যে বক্সটা থাকে এটা বের করে নিয়েছি, এটাতে ডিমগুলো ঢেলে নিলাম। এখানে ডালের বয়মে ডালগুলো ঢেলে নিচ্ছি। কোনো খালি জিনিসে বা কোনো খালি বয়মে যখন জিনিসটা ভরা হয় তা দেখতে এত স্যাটিসফাইং লাগে, কি বলবো, জুড়িয়ে যায় চোখটা। এখানে ডাল ভরা শেষ, তারপরে একে একে ভরে নেব হচ্ছে চিনির কৌটাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চিনি ভরে নিচ্ছি। আমার বাসায় দেখা যায় চিনিটা একটু বেশি লাগে, তাই ঘন ঘনই নিয়ে আসতে হয়। আমার ছেলে প্রচুর চিনি খায় আমার মতো। জানি বাচ্চাদের চিনি দেওয়া বেশি ভালো না, কিন্তু এখন চেষ্টা করি চিনি কম দিতে, তারপরেও হয় না, তার অভ্যাস হয়ে গিয়েছে। চিনি ভরা শেষ, এবার বিস্কিটের কৌটোতে বিস্কিটও ভরে নেব। এই হরলিক্স বিস্কুটটা যখন আগের বার নিয়ে আসা হয়েছিল তখন আমার ছেলে দেখা যেত মাশাআল্লাহ ভালোই খেত, সারাদিনে কয়েকবারই খেয়ে ফেলেছে। কিন্তু এবার নিয়ে এসে দেখলাম যে তার খুব রুচি নেই। বাচ্চারা হয়তো এরকমই, একবার কোনো জিনিস খায় আর একবার খায় না, তাদের পছন্দের ওপর কোনো বিচার চলে না। এবার বড় একটা কন্টেইনারে বাকি যে বাজারগুলো এনেছিলাম সবগুলো বাজার রেখে দিব, যখন প্রয়োজন পড়বে তা এখান থেকে বের করে নিতে পারবো। আমি একদিকে বাজার গোছাতে গোছাতে চুলায় রান্নাটাও চড়িয়ে দিয়েছি। এক পাশে রান্না করছিলাম, অন্য পাশে এই কাজগুলো করছিলাম। এতে করে আমার অনেকগুলো কাজই হয়ে গেছে, সবগুলো রান্না রেকর্ড করা হয়নি। আজ তাড়াহুড়োর ভিতর রান্না যেহেতু করছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করব যে আমি কিভাবে ফাঁকিবাজি ওয়েতে ডাল রান্না করি। প্রথমে ডালের পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নেব। এরপর অল্প একটু হলুদ দিব, লবণ দিব, দিয়ে ডালটাও দিয়ে দেব। ডালটা একটু ভাজা ভাজা করে পানি দিয়ে দিব, ব্যাস হয়ে গেল। এরপর যখন ডালটা ফুটে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন ডাল হয়ে গেল। এত ঝটপট আর সহজ এই রেসিপিটা আমি আমার ম্যাথ লাইফে খুবই কাজে লাগিয়েছি। এখানে শুটকি রান্না করেছি, শাক রান্না করেছি, মাছ ভুনা করেছি, সবগুলোই দেখিয়ে দিলাম। আমার হাজবেন্ড অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে। তাদের খাওয়া শেষ। আমি এখন ডিমগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আমার ডাল চুলায় বসিয়ে এসে এই কাজগুলো করছিলাম তাড়াহুড়ো করে, কারণ আমার ছেলেকে খেতে দিতে হবে। তাকে খাওয়াবো, আমি খাওয়াবো, রাতের কাজ গুছাবো, আমার ডাল রান্না করাও শেষ। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন, ভিডিওর কোনো অংশ যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছিলেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছিলেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।